মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান চাকরিজীবীদের পাশাপাশি পাবেন পেনশনভোগীরাও। যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনে দেরি হবে। মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কয়েক স্তরে নিরাপত্তা বলয়, সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবারে বিজয় দিবস আমাদের জন্য আরো বেশি আনন্দের, কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ করেছি এবছর। আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন ৭১-২৪ না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন। নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে বললেন ডক্টর ইউনূস। We also chose a date which is so unique in our history to show your support to us, Bangladesh. ফ্যাসিবাদের দোসর ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ। গণহত্যার মামলায় সেফ হোমে ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ। ঢাকা জয়দেবপুর পথে কমিউটার ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। পুরো কাজ শেষ না করেই বিআরটি রুটে চালু হলো এসি বাস সার্ভিস। আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে। বিআরটিসি সেবা যদি স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। সিরিয়া ইসরায়েলি হামলা চলছে। বাশার সরকারের পতনে বন্ধ হয়ে গেছে ইরানি অস্ত্র পাওয়ার পথ, স্বীকার করলেন হিজবুল্লাহ প্রধান। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব জানিয়েছেন, কমিটির সুপারিশের ভিত্তিতেই ভাতা নির্ধারণ করা হবে। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেছেন, নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী। সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেয়া হবে। কর্মকর্তা ও কর্মচারীদের আলাদাভাবে ২ ভাগে ভাতা দেয়া হবে। পেনশনভোগীদেরকেও মহার্ঘ ভাতা দেয়া হবে। সচিব কথা বলেছেন, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত সুপারিশ নিয়েও কমিটির। তিনি বললেন যে সুপারিশ অনুসারে এটি বাস্তবায়ন হবে এবং প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন অনুসারে জমা দেয়া জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপনও জারি হবে। অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে, সেটাই কমিটি সাজেস্ট করবো। সময় হ্যাঁ, কমিটির একটা পার্সেন্টেজ না, আমি বলি যেমন আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানাবে গোটা জাতি, আর এজন্য প্রস্তুতিও সেরেছে গণপূর্ত বিভাগ। কয়েক স্তরে নিরাপত্তা বলয় বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। যাদের রক্ত আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন আকাশে উড়েছে লাল সবুজের পতাকা, বিশ্বের বুকে জন্ম নিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের মানচিত্র, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে গোটা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। ফুলের সাথে রং তুলির আঁচড়ে সেজেছে গোটা প্রাঙ্গণ। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে সাভার স্মৃতিসৌধ। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ
লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুধু সৌধ প্রাঙ্গণ নয়, দিবসটিকে ঘিরে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে। উদযাপিত হবে বিজয় মেলা সহ নানা অনুষ্ঠান। আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করেছি। বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে ক্যাবিনেটের পক্ষ থেকে, সেগুলো আমরা যথাযথভাবে প্রতিপালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গোটা এলাকায় আনা হয়েছে নজরদারির আওতায়। থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। পার্শ্ববর্তী যে আরো 4টা জেলা, সেই 4টা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি। আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর থাকবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের শীর্ষ কর্তারা। এরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এবারের বিজয় দিবসকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা? গতানুগতিক বুলি আর অগ্রগতির বয়ানের বাইরে আর কি মাত্রা যোগ করছে 24-এর গণ অভ্যুত্থান? ছাত্রনেতারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি, আর সে কারণেই অনিবার্য হয়ে ওঠে গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনার সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার সুযোগ এখনই। সহকর্মী লামিয়া তিথির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী তানফির মোর্শেদ। দিনে দিনে জমতে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় 1971-এ। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের লড়াই শেষে আসে বিজয়। বাঙালি মুক্ত স্বাধীন দেশের স্বাদ পায় 16ই ডিসেম্বর। যে স্বপ্ন আর লক্ষ্য ছিল কালো পিচ ঢালা পথ, বুকের লাল রক্তে ভাসিয়েছিল সাহসী সন্তানেরা, তাদের সেই আকাঙ্ক্ষা কি পূরণ করেছে বাংলাদেশ? পাওয়া না পাওয়ার হিসাব আর গণতন্ত্রহীনতা আবারও রাজপথে নামিয়েছে তরুণদের। 16ই ডিসেম্বরের পরে যেই বিজয় আমরা হয়তো সুফলটা আমরা পাইনি, আমরা দেখেছি যে 71-এর পরে আবার বাকশাল হয়েছে। নাহিদ ইসলাম বলছিলেন, স্বাধীনতা অর্জন কেবল কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করেছে সেটিকে চেতনা বিক্রি করাই মনে করেন তিনি। আগের সরকার তার যে কোনো দিবস, যে কোনো কিছুকে সে দলীয়ভাবে ব্যাখ্যা করতো এবং প্রচার করত। আমরা সেই কালচার থেকে বের হতে চাই। প্রত্যেকটা দিবসের মর্যাদা আছে, অবশ্যই সেটা আমরা রাষ্ট্রীয় ভাব গম্ভীর্যের সাথেই পালন করা হবে। এবং এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের, কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ করেছি এবছর। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পথে নেমে এসেছিলেন সাধারণ জনগণ, যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের সময়। আন্দোলনকারীরা বলছেন এই ঐক্যের কারণেই সুযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে। 71-এর যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের যেভাবে সফলতা পাওয়ার কথা ছিল যেটি পায়নি, সেটি আমরা মূলত 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা চাই যে আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন 71-24 না হয়, তাহলেই আলটিমেটলি আমাদের যে স্পিরিটটি ছিল, চাওয়াটি ছিল, সেটির পূরণ হবে। দুর্নীতি অপশাসনে বারবার হোঁচট খেয়েছে দেশের অগ্রগতি। তরুণরা বলছেন এখন আর কোনো আপোষ নয়, সবার উপরে থাকবে দেশ ও মানুষ। 1971-এর ধারাবাহিকতায় যে রাষ্ট্র আসলে আমরা তৈরি করতে পারিনি, যে রাষ্ট্র আসলে আমরা নির্মাণ করতে পারিনি, সেই রাষ্ট্রের পুনরায় সেই রাষ্ট্র নির্মাণের একটা আকাঙ্ক্ষা থেকে 24 সালের অভ্যুত্থানটা হয়েছে। আমাদের যে একটি সার্বজনীন রূপ পেয়েছে স্বাধীনতা, এটি যেন আবার কখনো দলীয়করণ না হয়ে যায়, সেটির জন্য এই 16 ডিসেম্বরটি একটি সিম্বলিক একটি দিন হতে পারে, যেখানে আমরা দলমত নির্বিশেষে মানুষের সামনে আমাদের লুণ্ঠিত স্বাধীনতার বিকৃত রূপটি আমরা উপস্থাপন করতে পারি। বিজয় দিবসের প্রত্যয় হোক নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে এই জাতি। 53 বছর পর আবারও সেই বিজয়ের স্বাদ পেল দেশের মানুষ। স্বৈরাচারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল সম্মুখ সমরে, তারা বলছেন ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের সকল বিভেদ ভুলে এক সমতলে দাঁড়ালেই দেশের মানুষ পাবে বিজয়ের পূর্ণাঙ্গ সফলতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। তরুণদের আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ, কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতির যৌথ সংবাদ সম্মেলনে কথা তিনি বলেছেন রামোস হোর্তা বাংলাদেশের একজন বড় বন্ধু। বিগত সরকারের প্রতিহিংসা থেকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা। আর এ সময় রামোস হোর্তা বলেছেন, ইউনূসের মতো একজনের রাষ্ট্র পরিচালনায় আসাটা বাংলাদেশিদের জন্য সৌভাগ্যের। আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট রামোস হোর্তা। The responsibility of the government. We also chose a date which is so unique in our history to show your support to us, Bangladesh, and also look forward to build a future together. ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা এবং অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। আওয়ামী সরকারের দোসর হিসেবে পরিচিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে 16 অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই দিন দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অপসারণের দাবি তোলে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। আন্দোলনের মধ্যেই 12 বিচারপতিকে ডাকেন প্রধান বিচারপতি। সিদ্ধান্ত হয় বিচার কাজ থেকে বিরত থাকবেন তারা, কারণ তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখা এবং সহায়তার অভিযোগ। এছাড়াও বিভিন্ন সময় পক্ষপাতমূলক এবং বিতর্কিত আদেশ দিয়েছিলেন তারা, যেসব তদন্ত করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 12 বিচারপতির সে তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। নিয়ম অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন রাষ্ট্রপতি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় এই প্রথমবার কোনো আসামিকে নেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ হোমে। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা প্রসিকিউশন। এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আর সেদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আবুল হাসানকে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় 4 শতাধিক মানুষকে হত্যা করা হয়, আর সেই হত্যাকাণ্ডে ছিল তার অন্যতম ভূমিকা। 4 ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলায় আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর মামলার নথি বলছে, তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক ওসি। দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। প্রতিটি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথা বলছে কমিটি। জেলা প্রশাসক নিয়োগে ফিট লিস্ট করার প্রস্তাব দেওয়া হয়। আর দীর্ঘদিন ধরে একই পদ একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির পরামর্শ দিয়েছে বিএনপির এই কমিটি। বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। তাছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর পদোন্নতি পাননি তাদেরকেও বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে। একটু ধরে রাখেন স্যার। আপনারা সরিয়ে দেন, পরবর্তীতে যদি চান না দলীয় লোকজনই চান, আমরা কোনো দলীয় লোক চাই না। যেহেতু সংস্কার এই ইলেকশনের কথা নয়, প্রত্যেক ইলেকশনের আগেই 3 মাস আগে, ইলেকশন শিডিউল 3 মাস আগে যদি এটা করা হয় তাহলে প্রত্যেকেই একটা অ্যাসিওর যে না একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই কারণে আমরা এই প্রস্তাবটা করেছি। এটা বহুল প্রতীক্ষিত বিআরটি লাইনে বাস সেবা চালু হলো।
সকালে গাজীপুর শিববাড়ি স্টেশন থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় আগামী জুনের মধ্যেই বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা তিনি জানিয়েছেন। এর আগে ভোরে ঢাকা জয়দেবপুর রোডে 2 জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনও করেন তিনি। অবশেষে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে বাস চলাচল। বহরে এসেছে বিআরটিসির 10টি এসি বাস। শুরুতে বহরে এসেছে বিআরটিসির 10টি এসি বাস। গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত যাতায়াত করবে এসব বাস। শিবপুর থেকে এয়ারপোর্টের ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গুলিস্তান গেলে গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ভোগান্তি কমিয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে এই সেবা। শুভ উদ্বোধনের মাধ্যমে আশা করি আমাদের দীর্ঘ যে 12 বছরের যেই রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। রিসেন্টলি যেটা হয়েছে আমার সাথে, যে প্রতিদিন 2.5 ঘন্টা সময় লেগেছে, তো আশা করি এই সময়টা লাগবে না, 1 ঘন্টার ভিতরে যাতে আমি যেতে পারি, আমার প্রত্যাশা এটা। এই বিআরটিসি সেবা যদি স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ। খুব অল্প সময়ে আমরা ঢাকা যাতায়াত করতে পারবো। আর যেহেতু এসি সার্ভিস অনুযায়ী আমার মনে হয় ভাড়া ঠিকই আছে। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি বিআরটি প্রকল্পের। বাস রোড উদ্বোধন অনুষ্ঠানে তা দ্রুত সম্পন্নের আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, আপাতত বিআরটিসি বাসের পাশাপাশি চলবে ছোট যানবাহন। বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। একই দিনে ভোরে ঢাকা জয়দেবপুর রেলপথে 2 জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাউজুল কবির খান। নতুন ট্রেন চালুর খবরে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। আমরা সবচেয়ে অবহেলিত ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেনটায় কর্মজীবী মানুষের এত একটা উপকার হয়েছে, আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এই 2 জোড়া ট্রেন। পরে মেট্রো রেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন রেলপথ উপদেষ্টা। গণমাধ্যমকে জানান, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা অতটা অবস্থাপন্ন নন, তাদের জন্য আমরা এই যে আজকের এই কমিউটার ট্রেনটি চালু করছি। এটার মাধ্যমে স্বল্প ব্যয়ে এবং স্বল্প সময়ে যাত্রীরা ঢাকায় পৌঁছতে পারবেন এবং ঢাকা থেকে নিজের বাড়িতে ফিরে আসতে পারবেন। 26শে মার্চ উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রোডে আরও 2 জোড়া কমিউটার ট্রেন চালুর কথাও জানান উপদেষ্টা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের বিষয় নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দিন, নতুবা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। আর সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। জানিয়েছেন, গত 50 বছরের রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে। উপদেষ্টার এমন বক্তব্য বেমানান বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো, আমরা করছি। এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি। সংসদের সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আগামীতে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করছে ইসি সংস্কার কমিশন। রাখা হচ্ছে প্রস্তাবিত সদস্যদের মৌখিক পরীক্ষার বিধানও। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালে সরকারকে নিরপেক্ষ হতে হবে।
গত 15 বছর নির্বাচন ব্যবস্থা ছিল ক্ষমতাসীনদের কুক্ষিগত। বিনা ভোট কিংবা ডামি নির্বাচনে বঞ্চিত হন সাধারণ মানুষ। অভ্যুত্থানে ক্ষমতা চুক্তির পর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত কমিশনের চাওয়া বিতর্কিত নির্বাচনের পথ বন্ধ করা। সেজন্য বন্ধ করতে হবে রাজনৈতিক দল কিংবা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের সুযোগ। প্রয়োজনে আইন পরিবর্তনের সুপারিশ করবে তারা। কমিশন প্রধান বলেন, প্রবাসী ভোটাধিকার, সংসদ নির্বাচনকালীন সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন ইস্যু পর্যালোচনা করা হচ্ছে। তারা যে শপথ করেছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে, সেই কাজটা যেন তারা করতে পারে। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি ও কমিশন গঠনের সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম বিরোধী দল তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং নাগরিক সমাজের গণমাধ্যমের প্রতিনিধিদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি হবে। তার মাধ্যমে যে নির্বাচন কমিশনে নিয়োগ হবে এবং নির্বাচন কমিশনে নিয়োগ হওয়ার আগে যাদেরকে বিবেচনা করা হবে তারা কোন যুক্তিতে তাদের নাম সুপারিশ করা হবে এবং একই সাথে তাদের সাথে যেন মৌখিক একটা ওই যে পরীক্ষা হয়, অন্তত ইন্টারভিউ একটা হয়। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সেটি ভাবনায় আছে ডক্টর মজুমদার কমিশনের। আমরা প্রতিকার পাবো এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। যদিও এর জন্য আমাদের সংসদে একটা বিল উত্থাপন করতে হবে, সংসদে পাশ করতে হবে আগামী সংসদকে। তো আমরা আশা করছি যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠার পথ সুগম হবে। এখন এটা যে রাজনীতিবিদরা ঠিক করবে আগামী সংসদে এটা রূপটা কি হবে। জানান, শুধু নির্বাচন নয়, গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করবে কমিশন। নির্বাচনী ব্যবস্থা যাতে একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, এটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়, সেই কাজটা করার চেষ্টা করব সততার সাথে, আন্তরিকতার সাথে। দেশের মানুষের যে আত্মত্যাগ করেছে, আমাদের অনেকে যে আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি। বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ আবারও নির্বাচনী উৎসবে মেতে উঠতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের একটা নির্বাচন দিয়ে তো চলবে না, আমার তো এই রাষ্ট্র এই যে চলমান থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ অভিযানে চা দোকানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনেই মারা গেছেন রফিকুল ইসলাম দুদু। আর সে সময় ক্ষুব্ধ জনতা 6 পুলিশের মধ্যে 3 জনকেই আটকে রাখেন। এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য না দিলেও 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। রফিকুল ইসলাম দুদু পেশায় চা দোকানি। তাকে হারিয়ে দিশেহারা 3 সন্তান। আহাজারি থামছে না পরিবারের বাকি সদস্যদেরও। ভেড়ামারার চণ্ডীপুর এলাকার বাসিন্দা দুদু। গেল 13 ডিসেম্বর এলাকাটিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় দুদুকে। সে সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। পিছন থেকে কলার দেওয়ার মাফলার দিয়ে একজন যাচ্ছে, তারপরে আর 2 জন আসছে ধরছে, দড়ি টানা আশা করছে, আমার ভাই ফাঁসে মারেছে। পুলিশের ঠ্যাঙের মধ্যে তার মাথা এবং সে তার গলায় যে হচ্ছে মাফলার ছিল, মাফলার ধরে উঁচু করে রাখছে। ওসি স্যার নিজে ছিল, তারা ডিউটিরত ছিল না এবং থানা থেকে তারা যে ডিউটির যে কাগজটা থাকে এটা নিয়ে আসেনি। স্বজনদের দাবি, মাদকের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না দুদুর। কোনো অভিযোগ বা মামলাও নেই তার বিরুদ্ধে। ঘটনার বিচার দাবি করেছেন তারা। কারো কোনোদিন লাড়েনি, কোনো কেস কাছারি কিছু ছিল না। আমার এলাকার মানুষ আমার আব্বুক সবাই ভালোবাসতো। তার ভিতর রাজনীতির মিছিল মিটিং ওইভাবে ছিল না, তবে সে ওখানে ব্যবসা করতো, পাশে পার্টি অফিস ছিল, এইটুকুই। এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে আসলে আমাদের বিচার হবে কিনা এবং এর পিছনে অন্য কোনো কারোর হাত আছে কিনা। ঘটনার পর ক্ষুব্ধ হয় এলাকাবাসী। অবরুদ্ধ করে 3 পুলিশ সদস্যকে। পোড়ানো হয় মোটরসাইকেল। পরে বিজিবি গিয়ে উদ্ধার করে সালাউদ্দিন, ইখলাসউদ্দিন ও মিজানুর রহমানকে। পুলিশকে ডাকে, ওসিকে ডাকে, সবাইকে ডাকে এক জায়গায় করে লাইন করে দিই, বিজির গাড়ি পিছায় নিয়ে আসি, আমরা তাদের উঠাই দিয়েছি। একজন পুলিশ দোষ করলে টোটাল পুলিশের উপরে ক্ষোভ হয়ে যায়, সেই জায়গার থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে দুদুর মৃত্যুর কারণ। পোস্টমর্টম করছি আর কি, পুরো ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা এক্সটার্নাল কোনো ইনজুরি পাই নাই, শুধু ডান হাতের কবজিটা ভাঙা ছিল।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভেড়ামারা থানার ওসি ও কুষ্টিয়ার পুলিশ সুপার। তবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে 6 পুলিশ সদস্য। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এর আগে বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করেছে তাহেরী এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে পালিয়ে যান তাহেরী। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করলে পুলিশ গিয়ে মাহফিল শেষ করার কথা বলে। পরে হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এছাড়া মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তাহেরীর বিরুদ্ধে। এই ঘটনায় তাহেরী সহ 15 জনের নামেই মামলা করেছে পুলিশ। প্রথমবার বাংলাদেশ সফরে এসে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা খুদে শিক্ষার্থীদের মধ্যে অমিত সম্ভাবনার কথা বলে গেলেন। সকালে রাজধানীর প্লেপেন স্কুলে শিক্ষার্থীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় জোসেফ আকাবা দেশের তরুণ প্রজন্মের কাছে মহাকাশে 6 মাসে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। আর শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের প্রশ্ন রাখেন তার সামনে। জোসেফ আকাবা তরুণদের উৎসাহ প্রদান করেন, বলেন বাংলাদেশ সম্ভাবনার দেশ, এদেশের তরুণরাও একসময় মহাকাশ জয় করবেন বলে প্রত্যাশা করেন। 3 দিনের সফরে বাংলাদেশের জোসেফ আকাবা আরও একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। খুবই অনার্ড ফিল করেছি যে ওনার মতন একজন অ্যাস্ট্রোনট আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এসেছে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেকটি অনুপ্রাণিত হয়েছি। এই অভিজ্ঞতাটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল, যেহেতু আমি কখনোই এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারি নাই। আর ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। The other part other than gravity is the balance in the inner part of your ear. For me, whenever I come back from space, like the first 24 hours, if I stand up, I want to throw up. দেশে প্রচুর ডেটা আছে, কিন্তু সর্বোত্তম ব্যবহার করা যাচ্ছে না, এমনকি ডেটা স্টোরেজ করার নীতিও নেই। ক্রস বর্ডার ডেটা ফ্লো বিষয়ক সেমিনারে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, ব্যাংকিং খাতে ডেটা সংরক্ষণে সরকার এবং বাংলাদেশ ব্যাংককে কাজ করতে হবে। পৃথিবীর অন্য দেশে হীরার খনির চাইতে ডেটার মজুদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তা হচ্ছে না। গভর্নর ডেটা সংরক্ষণের আহ্বান জানান, বলেন ডেটাবেজ তৈরি করা গেলেই দেশ উপকৃত হবে। বাংলাদেশের ডেটা ম্যানেজমেন্টের যে স্টেট অফ ডেভেলপমেন্ট সেটা এখনও প্রিমিটিভ এবং ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে মানে অনেকটা সাইলোর মতো, যার যার ডেটা তার কাছেই থাকে এবং উই ডোন্ট শেয়ার এবং ইচ আদার। আমাদের ডেটা স্টোরেজের কোনো পলিসি সেইভাবে নাই। ছোট ছোট ব্যাংকগুলো বিশেষ করে এবং মাঝারি সাইজের ব্যাংকগুলো তারা কিন্তু একত্রিত হয়েই জিনিসটাকে করতে পারে এবং ফ্র্যাকশন অফ এ কস্ট এটা করতে পারবে। চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা ভাগাভাগি করে নিত আর সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। সকালে গুলশানে IBFB'র উদ্যোগে আলোচনায় উপদেষ্টা বলেছেন, পুঁজিবাজারে লুটপাট হয়েছে আর কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল। জানান, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশের ইউপি চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সব পণ্যের দাম একসঙ্গে কমবে না। উল্লেখ করে উপদেষ্টা জানিয়েছেন, চাঁদাবাজদের মধ্যে যে সমঝোতা হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক হার কমিয়েছে সরকার, তবে সুফল পেতে বাজার ব্যবস্থার উন্নতি করতে হবে। জানানো হয়, শিল্পে প্রণোদনা আর দেয়া যাবে না, বন্ধ করতে হবে কর অব্যাহতির সংস্কৃতি। ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে। UP chairman has a house of 7 crore taka, 5 crore taka. Can you imagine that? The capital market has been corrected, share prices are going down, now they are claiming share, the BSP chairman should be removed. Saqib Khan was fined 50 lakh taka, সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটরকে বলছে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো।
কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় কাহিল হয়েছে সারা দেশের জনজীবন। আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশায় চারপাশ ঢাকা থাকে এবং বেলা গড়ালেও ঠান্ডা আর কমে না। চুয়াডাঙ্গার পাশাপাশি পঞ্চগড় ও রাজশাহী জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস জানিয়েছে 20 তারিখের পরে তাপমাত্রা আরও কমবে আর শীত জেঁকে বসায় জীবনযাত্রা ব্যাহত। বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়ার ছিন্নমূল মানুষ। শীত বস্ত্রের অভাবে কষ্টের শেষ নেই। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে রোগবালাই বাড়ছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। সকালবেলা তো উঠতেই পারছি না, অতিরিক্ত শীত, হাত পা কেঁপে টাটি সারা হয়ে যাচ্ছে। গাড়ি মাড়ি চালানো যাইছে না, গাড়ি বের করা যাইছে না, কুয়াশা চাপ। সিরিয়ায় আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। শনিবার রাতে বিভিন্ন এলাকায় টানা 5 ঘন্টা বিমান হামলা চালিয়েছে তেল আবিব। সামরিক স্থাপনা লক্ষ্য করে 61টি মিসাইল ছুড়েছে। আর এই তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দক্ষিণ পূর্বাঞ্চলে রাস্তাঘাট, পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করেছে। অস্ত্র সরঞ্জাম নিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রামেও টহল দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছে বিভিন্ন পয়েন্টে। স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার হুমকিও দিচ্ছে তারা। তবে রাজি না হওয়ায় অনেক অঞ্চলেই বিদ্যুৎ ও পানির লাইন কেটে দিয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে বন্ধ হয়ে গেছে হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহের পথ। এবার নিজ মুখেই বিষয়টি স্বীকার করলেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, সামরিক সহায়তার পথ বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ইরানের নেতৃত্বাধীন এক্সিস অব রেজিস্ট্যান্স। তবে সিরিয়ার নতুন শাসকরা চাইলেই আবারও স্বাভাবিক হতে পারে হিজবুল্লাহ সিরিয়ার সম্পর্ক, এমন প্রত্যাশা নাইম কাশেমের। সিরিয়ার গৃহযুদ্ধের প্রায় শুরুর দিকেই সেখানে মোতায়েন করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের। আসাদ বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘ 1 যুগ যুদ্ধ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সিরিয়ায় সরকার পতনের মধ্য দিয়ে অবসান হলো সেই অভিযানের। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর একদিন আগে সেখান থেকে যোদ্ধাদের প্রত্যাহার করে নেয় হিজবুল্লাহ। আসাদের ঘনিষ্ঠ হয় এতদিন বিনা বাধায় সিরিয়া ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর কাছে সামরিক সহায়তা পাঠাতে পারত ইরান। ব্যবহার করা হতো দেশটির বেশ কয়েকটি সাপ্লাই রুট। তেহরানের কাছ থেকে পাওয়া এসব অস্ত্রই ছিল হিজবুল্লাহ সমর ভাণ্ডারের মূল উৎস। আসাদের পতনের পরই জোর গুঞ্জন ওঠে এবার বিপদে পড়ছে হিজবুল্লাহ ইরান। লেবাননের গোষ্ঠীটি স্বীকার করেও নিয়েছে সিরিয়া থেকে লেবাননে ইরানের অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে। এই মুহূর্তে প্রতিরোধকারী অক্ষশক্তির জন্য এটি ক্ষতিকর। হিজবুল্লাহর কাছে সামরিক সহায়তার পথ বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে ইসরায়েল। গোষ্ঠীটির সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও লেবাননে থেমে থেমে চলছে তেল আবিবের হামলা। এরপরও অনেকটা নিশ্চুপ হিজবুল্লাহ। এমন অবস্থায় সিরিয়ার নতুন প্রশাসনের সাথে কেমন হতে পারে হিজবুল্লাহ সম্পর্ক, সে বিষয়ে মুখ খুলেছেন গোষ্ঠী প্রধান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধের ধারাবাহিকতা বজায় রাখা। পথ আর পদ্ধতি চাইলে পরিবর্তন করা যাবে, মানিয়ে নেওয়া যাবে। আশা করছি সিরিয়ার নতুন শাসকরাও ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করবে। সিরিয়ার সাথে হিজবুল্লাহ সম্পর্ক কেমন হবে তা এই বিষয়টি নির্ধারণ করবে। ইসরায়েল বিরোধী লড়াইয়ের লক্ষ্যে হিজবুল্লাহ ছাড়াও গাজায় ইরানের প্রক্সি গ্রুপগুলোর কাছেও অস্ত্র সরবরাহ করা হতো সিরিয়ার রুট ব্যবহার করে। এবার তা বন্ধ হওয়ায় বিপাকে পড়বে হামাস, ইসলামিক জিহাদও। অনিক রহমান, যমুনা নিউজ। সিরিয়া থেকে ঘাঁটি সরাচ্ছে না রাশিয়া, তবে উত্তরাঞ্চলীয় এলাকায় ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহার করেছে মস্কো। সিরিয়ায় 4 সরকারি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর উত্তর সিরিয়ার আলাউই পর্বতমালার বিভিন্ন স্থান থেকে সেনা সদস্য আর ভারী সামরিক সরঞ্জামাদিও সরিয়ে নিচ্ছে রাশিয়া। কিন্তু লাতাকিয়া এবং তার্তুসের মূল 2 ঘাঁটি দেশটিতে থাকবে। ঘাঁটি প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো ইচ্ছা নেই ক্রেমলিনের, দাবি সিরিয়ার সরকারি সূত্রের। এদিকে গেল কয়েকদিন ধরেই তৎপরতা বেড়েছে 2 রুশ সামরিক ঘাঁটিতে। শনিবারও বন্দরনগরী লাতাকিয়ায় বিমান ঘাঁটিতে দেখা মিলেছে রুশ পণ্যবাহী বিমানের। এর আগের দিন ঘাঁটিটিতেই 2টি মালবাহী আন্তোনভ বিমানকে দেখা যায়। সিরিয়ায় রাশিয়ার মোট 2টি ঘাঁটি রয়েছে। পশ্চিমাঞ্চলে লাতাকিয়ার বিমান আর তার্তুসে নৌ ঘাঁটি রয়েছে মস্কোর। সিরিয়া ঘিরে নতুন উত্তেজনার মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা। 24 ঘন্টায় আরও 52 জনের প্রাণ গেছে। শনিবার জেবালিয়া সহ উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাজার হাজার ফিলিস্তিনির আশ্রয় শিবির হিসেবেই ব্যবহৃত একাধিক স্কুল টার্গেট করা হয়। পশ্চিমের আল রিমাল এলাকার একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন।
জালা জাংশন এবং আল মাওয়াইসিতেও সাবেক ওই আবাসিক এলাকা লক্ষ্য করেও ড্রোন হামলা করা হয়েছে এবং গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রায় 45,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।